Assalamu alaikum. Welcome to English second paper class brought to you by Deviddar Online Madrasa. You know that the whole world has been infected with the deadly virus corona. In this situation, the government has taken decision to close down all educational institutions, but Deviddar Online Madrasa has taken an initiative to bring the classroom to your home. So without wasting any time, let's get started. Let me introduce myself to you first. I am MD Rabiul Hassan Rabi. I have been working as an assistant teacher in English, Sharper Kausal Dakhil Madrasa, Deviddar Kumilla. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স নামে আমাদের দাখিল এবং আলিম এমনকি স্কুল পর্যায়ে নবম দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েটে কমপ্লিটিং সেন্টেন্স নামে ইংরেজি দ্বিতীয় পত্রে একটি পার্ট রয়েছে, যেখানে আমাদের কিছু ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, আমাদের ওই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওর পর থেকে আমরা খুব সহজেই একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো। ইনকমপ্লিট সেন্টেন্সগুলো সাধারণত পরীক্ষায় তিন ক্যাটাগরি এসে থাকে। প্রথমত এসে থাকে কিছু সেন্টেন্স যেগুলো হচ্ছে যে রুলস বেসড, অর্থাৎ কিছু ইনকমপ্লিট সেন্টেন্স থাকে যেগুলো আমরা রুলস অনুসারে কমপ্লিট করতে পারি। নাম্বার টু, কিছু ইনকমপ্লিট সেন্টেন্স এসে থাকে যেগুলোকে আমরা অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ এগুলো আমরা রুলস অনুসারে কমপ্লিট করতে পারবো না, বাক্যের অর্থ বুঝে অর্থ অনুসারে সেটাকে কমপ্লিট করতে হবে। নাম্বার থ্রি হচ্ছে কিছু ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে যেগুলো আসবে প্রবার্ব, অর্থাৎ এগুলো রুলস অনুসারে আসবে না এবং আমরা অর্থ অনুসারে কমপ্লিট করতে পারবো না। কিছু প্রবাদ বাক্য আছে, যেমন আমি যদি বলি যে আয় বুঝে ব্যয় করা, তাহলে এটার ইংরেজি এটা প্রবাদ বাক্য, এটার ইংরেজি হচ্ছে যে কাট ইউর ক্লথ অ্যাকর্ডিং টু ইউর কোট। এটা হচ্ছে যে আয় বুঝে ব্যয় করা, কিন্তু আমরা যদি এটা অর্থ বুঝে কমপ্লিট করতে চাই তাহলে এটা আমরা পারবো না। তো প্রবাদ বাক্যগুলো আমরা অবশ্যই মেমোরাইজ রাখতে হবে, যাতে আমরা পরীক্ষায় আসলেই একটা অংশ খালি দেওয়া থাকবে, বাকি অংশ খালি থাকবে, ওই অংশটা আমরা খুব সহজেই কমপ্লিট করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু রুলস ভিত্তিক কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে দিব, ইনকমপ্লিট সেন্টেন্স দিয়ে দিব। তোমরা খুব সহজেই এই রুলস ভিত্তিক ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে পারবে। তো লেটস গেট স্টার্টেড। কমপ্লিটিং সেন্টেন্সে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে সাধারণত ল্যাস্ট নামে একটা ওয়ার্ড এসে থাকে, যে ল্যাস্ট যুক্ত কিছু সেন্টেন্স এসে থাকে। এই ল্যাস্ট যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে কমপ্লিট করব আমরা এখন জেনে নিব। ল্যাস্ট এই শব্দটার অর্থ হচ্ছে নতুবা, অথবা আমরা না হয়ও বলতে পারি। ল্যাস্ট যুক্ত কোনো যদি আমরা ইনকমপ্লিট সেন্টেন্স দেখি, এটাকে কমপ্লিট করার জন্য আমাদের যে রুলসটা সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ল্যাস্টের পরে আমরা সবসময় সাবজেক্ট বসাবো। সাবজেক্টের পরে আমরা বসাবো শুড। শুড যেহেতু একটা মডেল অক্সিলারি ভার্ব, আমরা জানি যে আফটার মডেল অক্সিলারি ভার্ব উই হ্যাভ টু রাইট দ্য বেস ফর্ম অফ ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম বা ভার্বের এক নাম্বার ফর্ম যেটাই আমরা বলি ওটা বসাতে হবে। তারপরে এই বাক্যটার অর্থ প্রকাশ করার জন্য আর যদি কোনো ওয়ার্ডের প্রয়োজন হয় তাহলে আমরা প্রয়োজন অনুসারে কোনো ওয়ার্ড বসাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার কিছু উদাহরণের দিকে লক্ষ্য করি। ধরো তোমাদের পরীক্ষায় আসলো ওয়ার্ক ফার্স্ট লাস্ট, এতটুকু একটা বাক্য দিয়ে দিল ইনকমপ্লিট। এটাকে আমরা পরীক্ষা কমপ্লিট করবো কিভাবে? তাহলে এখানে লেখা আছে ওয়ার্ক ফার্স্ট লাস্ট, দ্রুত হাঁটো নতুবা অথবা না হয়। তা আমরা জানি লাস্টের পরে বসে সাবজেক্ট, আর সাবজেক্ট অবশ্যই আগের যে অংশটা দেওয়া থাকবে লাস্টের আগে ওই অংশের সাবজেক্ট অনুসারে হবে। তাহলে এই অংশে দেওয়া আছে লাস্ট ওয়ার্ক ফার্স্ট, দ্রুত হাঁটো। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড উই নো দ্যাট ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় সেকেন্ড পারসনকে মিন করে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ইউটা হাইট থাকে, উল্লেখ থাকে না, কিন্তু আমরা বুঝতে পারি যে এখানে সাবজেক্ট হিসেবে ইউ আছে, তাহলে আমরা এখানে লাস্টের পর বসাবো ইউ। তারপরে আমরা জানি সাবজেক্টের পরে বসবে শুড, আমরা বসালাম শুড, ইউ শুড। তাইলে দ্রুত হাঁটো না হয় তুমি কি করবে, হয়তো এমন হতে পারে যে তোমার ক্লাস মিস করবে, তাই আমরা লিখতে পারি ইউ শুড মিস দ্য ক্লাস, মিস দ্য ক্লাস।
তাহলে আশা করি এবার থেকে আমরা ল্যাস্ট যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্স যদি আমাদের পরীক্ষায় এসে থাকে আমরা খুব সহজে ল্যাস্টের পরে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে একটা প্রয়োজনীয় ভার্ব যোগ করে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। চলো আমরা আরেকটা উদাহরণের দিকে লক্ষ্য করি। ধরো তোমাদের পরীক্ষায় আসলো রিড অ্যাটেন্টিভলি লাস্ট, এই অংশটা তোমাদের পরীক্ষায় টুক দিয়ে দিল। এবার আমরা এই অংশটাকে কিভাবে কমপ্লিট করব। তো আমরা জানি আগের রুলসের মতোই লাস্টের পরে বসবে সাবজেক্ট। তাহলে এখানে এই বাক্যটা সাবজেক্ট, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা সাবজেক্ট হিসেবে আমরা বসাতে হবে ইউ। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা বসালাম ইউ। তারপর লাস্টের পরে সাবজেক্টের পরে বসে শুড বসালাম। তাহলে রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো, নতুবা মনোযোগ সহকারে না পড়লে তুমি কি করবে? ডেফিনেটলি ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে তুমি পরীক্ষা ফেল করবে মনোযোগ সহকারে না পড়লে না। তাহলে আমরা লিখতে পারি ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, ফেল ইন দ্য এক্সাম। তাহলে মনোযোগ সহকারে পড়ো, না হয় তুমি পরীক্ষায় ফেল করবে, নতুবা তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে আমরা এই অংশটা কমপ্লিট করে এর নিচে একটা আন্ডারলাইন করে দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা উদাহরণের দিকে লক্ষ্য করি। ধরো তোমার পরীক্ষার প্রশ্ন এসে থাকলো হি ran away। ran away শব্দের অর্থ পালিয়ে গিয়েছিল, লাস্ট সে পালিয়ে গিয়েছিল, নতুবা না হলে কি হইতো? কারা পালিয়ে যায়? চোরের আয়তে পালিয়ে যায়, বা ডাকাত পালিয়ে যায়, সন্ত্রাস যারা তারা পালিয়ে যায়। তাহলে পালিয়ে না গেলে কি হবে? পুলিশের হাতে ধরা খাবে। তা আমরা লিখতে পারি সাবজেক্ট আছে এখানে হি, আমরা হি বসাবো লাস্টের পরে, তারপরে শুড, হি শুড বি ক্যাচড বাই পুলিশ। সে পালিয়ে গিয়েছিল, না হয় সে পুলিশের হাতে ধরা খেত। তো আমরা খুব সহজেই লাস্ট যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো আজকের এই ভিডিওর পর থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো পরবর্তী ভিডিওতে যাচ্ছি, পরবর্তী রুলসে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষার হল অনেক সময় এসে থাকে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এইরকম একটা বাক্যের অংশ এসে থাকে পরীক্ষায়, তারপরের অংশটা খালি থাকে। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যদি কোনো সেন্টেন্সে একটুকু এসে যদি খালি থাকে, তাহলে আমরা শুরুতে জানতে হবে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এই বাক্যের অংশটুকুর অর্থ কী। তাহলে এতটুকু বাক্যের অংশ হচ্ছে উপযুক্ত সময়, বা আমরা বলতে পারি জরুরি প্রয়োজনে। তাহলে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যুক্ত কোনো সেন্টেন্স এসে থাকলে তার পরের অংশটা বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব টু, তারপরে বাকি অংশ আমাদের যদি কোনো অর্থ প্রকাশ করতে আর যা প্রয়োজন হয়। তাহলে ভার্ব টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আমরা জানি। তাহলে ভার্বের পাস্ট ফর্ম মানে হচ্ছে যে বাক্যটা অতীতের অর্থ প্রকাশ করবে, কিন্তু না, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যুক্ত বাক্যের ভার্বটা যদিও ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে, আমরা সবসময় বর্তমান অর্থ প্রকাশ করি। তা আমরা একটু উদাহরণের দিকে লক্ষ্য করি। ইট ইজ টাইম উপযুক্ত সময়। কিসের উপযুক্ত সময়? হতে পারে আমাদের খাবারের অভ্যাস পরিবর্তনের, আমরা যে খাবার খাচ্ছি তার অভ্যাস পরিবর্তনের উপযুক্ত সময়। তা আমরা লিখতে পারি উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। আমাদের খাবারের অভ্যাস পরিবর্তনের উপযুক্ত সময়। আমরা যদি আবার লিখি ইট ইজ হাই টাইম, তারপর আমরা সাবজেক্ট হিসেবে বসালাম
যে ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়। কিসের উপযুক্ত সময়? ধরো আমরা এক জায়গায় বাস থেকে আসতেছি বাসে করে, এখন বাস থেকে নামার উপযুক্ত সময়, তা আমরা বলতে পারি আমরা বাস থেকে নামার উপযুক্ত সময়। তাহলে সাবজেক্ট হিসেবে উই, আর নামা ইংরেজি হচ্ছে গট ডাউন, পাস্ট ফ্রম বাস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ইফ উই সি ইন আওয়ার এক্সাম পেপার অ্যান্সার স্ক্রিপ্ট, আমাদের পরীক্ষার খাতায় যদি আমরা কখনো দেখি যে ইট ইজ হাই টাইম দিয়ে কোনো সেন্টেন্স এসছে, যে ইনকমপ্লিট সেন্টেন্স এসে থাকে, তাহলে আমরা খুব সহজেই আমরা এই রুলসের মাধ্যমে তারপরে সাবজেক্ট, তারপরে বারবার পাস্ট ফর্ম, মানে 2 নম্বর ফর্ম বসিয়ে কমপ্লিট করতে পারবো। চলো আমরা পরবর্তী রুলসে যাচ্ছি। আনলেস একটা ফ্রেজ, যেটার অর্থ হচ্ছে যদি না, ফ্রেজ বা আমরা বলতে পারি কানেক্টর। এই আনলেস যুক্ত কোনো সেন্টেন্স যদি এসে থাকে, তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব? আনলেস যুক্ত বাক্যটা সবসময় ভার্ব 1 থাকে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, আমরা বলতে পারি। তো আনলেস যুক্ত বাক্যের পরবর্তী অংশটা সবসময় আমাদের বসাতে হবে উইল বা ক্যান, তারপর হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। অর্থাৎ আনলেস যুক্ত বাক্যের পরবর্তী অংশ সবসময় আমরা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তো নেগেটিভ অর্থ প্রকাশ করবে আমরা কিভাবে, আমরা একটা উদাহরণের মাধ্যমে তারপর বুঝে নিচ্ছি। আনলেস ইউ স্টাডি হার্ড, আনলেস ইউ স্টাডি হার্ড, আমরা জানি আনলেস শব্দের অর্থ যদি না। তাহলে যদি না তুমি কঠোর পড়াশোনা করো, তাহলে কঠোর পড়াশোনা না করলে তুমি কি করবে? তুমি পরীক্ষা ফেল করবে। তাহলে তুমি পরীক্ষা ফেল করবে, অবশ্যই এটা নেগেটিভ অর্থবোধক বাক্য। আমরা বলছিলাম আনলেসের পরে আমরা নেগেটিভ অর্থবোধক বাক্য দিতে হবে। তাহলে আমরা বলছিলাম আনলেসের পরে কি বসবে? উইল বা ক্যান, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে কঠোরভাবে পড়াশোনা না করলে তুমি কি করবে? ফেল করবে। তাহলে আমরা সাবজেক্ট বসাবো ইউ, তারপরে উইল বা ক্যান, পরীক্ষা ফেল করবে। তাহলে আমরা পরীক্ষা ফেল করবে অর্থ প্রকাশ করতে আমরা উইল বসালে এখানে বেটার হয়। তাহলে আমরা বসাবো উইল ফেল ইন দ্য এক্সাম। তাহলে আমরা আনলেস এর পরে আমরা কি বসাবো? অবশ্য আমরা সাবজেক্ট লিখতে পারি, সাবজেক্ট প্লাস উইল বা ক্যান, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম। আনলেস যুক্ত বাক্যের পরের অংশটা সবসময় আমরা বসাবো সাবজেক্ট, তারপর উইল বা ক্যান, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম। পরবর্তী উদাহরণ আমরা লক্ষ্য করি। ধরো তোমাদের পরীক্ষা আসলো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। তো কঠোর পরিশ্রম না করলে আমাদের কি হতে পারে? আমরা যদি জীবনে সফল হতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তাহলে কঠোর পরিশ্রম না করলে আমি কখনো জীবনে সফল হতে পারবো না। তাহলে আমরা লিখতে পারি সাবজেক্ট, এখানে ইউ আছে, সাবজেক্ট এখানে ইউ বসাই দিব, ইউর পরে আমরা উইল বা ক্যান। তাহলে আমরা কঠোর পরিশ্রম না করলে, তুমি যদি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি জীবনে সফল হতে পারবে না। তাহলে পারবে না অর্থ প্রকাশ করতে আমরা ক্যান নট দিব, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের পর থেকে আনলেস যুক্ত যদি কোনো আনলেস যুক্ত যদি কোনো সেন্টেন্স এসে থাকে, তাহলে আমরা খুব সহজেই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। কিভাবে? তারপরে সাবজেক্ট, তারপরে উইল বা ক্যান, দুটো যে কোনো একটা দিব, তারপরে উইল বা ক্যানের পর ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়ে। চলো আমরা পরবর্তী উদাহরণে যাচ্ছি, পরবর্তী রুলসে যাচ্ছি। যদি তোমাদের পরীক্ষা এসে থাকে সো দ্যাট, এই কানেক্টর যুক্ত কোনো সেন্টেন্স। সো দ্যাট শব্দের অর্থ কি? সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে।
আরেকটা কথা বলা আছে যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কমপ্লিটিভ সেন্টেন্স দ্বারা কিন্তু শুধু আমরা পরীক্ষার পাস করব সেটা না, এই আমরা আমাদের প্রত্যাহিক জীবনে, দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে অনেক সময় এই কমপ্লিটিং সেন্টেন্সের বাক্যগুলোতে আমরা কথা বলে থাকি। তাহলে আমরা এই কথাগুলো আমাদের স্পিকিং লাইফ, দৈনন্দিন জীবনে আমরা স্পিকিং ইংলিশেও ব্যবহার করতে পারি। তাহলে সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে আমরা যাতে, সো দ্যাট দ্বারা কোনো বাক্য যদি আসে, সো দ্যাটের পরে সবসময় বসাবো আমরা সাবজেক্ট। অনেক সময় আগের সাবজেক্টটাই বসে যায়, আবার অনেক সময় অর্থ প্রকাশ করার জন্য অন্য একটা সাবজেক্টও হতে পারে। ওকে, তারপর বসাবো ক্যান বা মে, অথবা কুড বা মাইট। তাহলে ক্যান বা মে, কুড বা মাইট। যেহেতু ক্যান মে কুড মাইট মডেল অক্সিলারি ভার্ব, উই নো দ্যাট আফটার মডেল অক্সিলারি ভার্ব উই হ্যাভ টু ইউজ দ্য বেস ফর্ম অফ ভার্ব। তাহলে এখানে আমরা বসাবো ভার্বের বেস ফর্ম বা ভার্বের 1 নাম্বার ফর্ম। তারপরে আর যদি সেন্টেন্সের অর্থ প্রকাশ করার জন্য কোনো ওয়ার্ডের প্রয়োজন হয় সেটা আমরা বসাবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, হোয়েন উই উইল ইউজ ক্যান মে অ্যান্ড হোয়েন উই উইল ইউজ কুড মাইট। আমরা ক্যান মে বসাবো যদি এই সো দ্যাটের আগের যে বাক্যের যে অংশটা থাকবে ওই অংশের ভার্বটা যদি ভার্বের 1 নাম্বার ফর্মে থাকে, তাহলে আমরা বসাবো ক্যান মে। অর্থাৎ ক্যান মেটা বসাবো আমরা যদি ভার্বের সো দ্যাটের আগের ভার্বটা কি থাকে, ভার্বের 1 নাম্বার ফর্ম। আর কুড মাইট আমরা বসাবো এই সো দ্যাটের আগের ভার্বটা যদি ভার্বের 2 নাম্বার ফর্মে থাকে। তাহলে আমরা খুব সহজেই একটা উদাহরণের মাধ্যমে দেখে নিতে পারি যে কিভাবে সো দ্যাট যুক্ত একটা বাক্যকে, সো দ্যাট যুক্ত একটা ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে হয়। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট ইনকমপ্লিট দিয়ে দিল। যাতে, সে কঠোর পরিশ্রম করে যাতে, কি কারণে কঠোর পরিশ্রম করে? অবশ্যই যাতে সে জীবনে উন্নতি লাভ করতে পারে। তাহলে আমরা বসাবো সাবজেক্ট। কে উন্নতি করতে পারে? সে উন্নতি করতে পারে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে যে হি। আমরা বসালাম হি। এরপরে বলছি যে ক্যান মে বা কুড মাইট। আমরা বলছি ক্যান মে বসবে সো দ্যাটের আগের ভার্বটা ভার্বের 1 নাম্বার ফর্ম হলে। তাহলে সো দ্যাটের আগে আছে এখানে ওয়ার্কস, এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। তাহলে আমরা ক্যান বা মে দুইটা যে কোনো একটা বসাবো। তাহলে আমরা বসাই ক্যান, হি ক্যান। জীবনে কি করতে পারে? উন্নতি করতে পারে। উন্নতি করে ইংরেজি কি? প্রসপার দিতে পারি, শাইন দিতে পারি, ইমপ্রুভ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে এইভাবে সো দ্যাট যুক্ত কোনো বাক্যকে আমরা খুব সহজেই ইনকমপ্লিট বাক্যকে কমপ্লিট করতে পারবো। শিক্ষার্থীরা চলো আমরা আরেকটা উদাহরণ দিকে লক্ষ্য করি। হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল, সো দ্যাট যাতে, সে কঠোর পড়াশোনা করেছিল যাতে সে কি করতে পারে? সে জিপিএ 5 পেতে পারে। কারণ আমরা তো জিপিএ 5 পাওয়ার জন্যই অনেক বেশি পড়াশোনা করি। তাহলে আমরা বসবো সাবজেক্ট। কে জিপিএ 5 পেতে পারে? সে। সাবজেক্ট হিসেবে বসবো আমরা হি। তারপরে ক্যান মে বা কুড মাইট। আগের বাক্যের ভার্বটা হচ্ছে সো দ্যাটের আগের অংশের ভার্বটা হচ্ছে স্টাডিড, এটা হচ্ছে স্টাডি এর 2 নাম্বার ফর্ম। তাহলে আমরা জানি ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে কি হয়? এটা কুড বা মাইট। তাহলে আমরা বসাবো কুড। জিপিএ 5 পেতে পারে, ভার্ব হচ্ছে এখানে পাওয়া, ইংরেজি হচ্ছে গেট। হি কুড গেট GPA 5। তাহলে হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড গেট GPA 5। সে কঠোর পড়াশোনা করেছিল যাতে সে GPA 5 পেতে পারে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের পরবর্তী রুলসে যাচ্ছি। আমরা সো দ্যাট যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করা শিখেছি। তখন সো দ্যাট এই ক্লোজটা ছিল একসাথে, এর মাঝে কোনো শব্দ ছিল না, সো দ্যাট একসাথেই। এখন আমরা একটু দেখি, সো মাঝে ডট ডট থাকবে, তারপর ডট ডট মানে হচ্ছে যে সো দ্যাটের পরে থাকবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অর্থাৎ সো এর মাঝে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে,
তারপর দ্যাট থাকবে, সো এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তারপর দ্যাট থাকবে, ঠিক আছে। এখানে অর্থ হচ্ছে যে সো মানে হচ্ছে এতই, আর দ্যাট মানে হচ্ছে যে মাঝে একটা অ্যাডজেক্টিভ বসবে। তো অ্যাডজেক্টিভ যদি আমরা দিই এখানে উইক, তাহলে হচ্ছে কি দুর্বল, তাহলে হচ্ছে কি এতই দুর্বল যে। আবার যদি এখানে অ্যাডজেক্টিভ দেই সাহসী, তো এতই সাহসী যে। আবার যদি অর্থ দিই মেধাবী, তাহলে এতই মেধাবী যে। অর্থাৎ সো এবং দ্যাট এর মাঝে একটা অ্যাডজেক্টিভ বসবে, তখন সো অর্থ হবে এতই, দ্যাট অর্থ হবে যে। এই ধরনের সো দ্যাট যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্স যদি আমাদের পরীক্ষা এসে থাকে, এই ধরনের সো দ্যাটকে কমপ্লিট করতে আমরা যেই নিয়মটা অনুসরণ করব বলতে পারি ঠিক একই নিয়ম। আগের সো দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে যেভাবে কমপ্লিট করছি, এখানে সো এবং দ্যাট এর মাঝে অ্যাডজেক্টিভ থাকলেও একই নিয়মে আমাদের কমপ্লিট করতে হবে। তবে দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। লক্ষ্য করো, থাকবে কি সাবজেক্ট, আগেও সাবজেক্ট ছিল, তারপরে বসাবো ক্যান বা মে। আগেও ক্যান বা মে ছিল, এবং আগে ক্যান বা মে যেভাবে বসতো এখন সেভাবেই বসবে। আগে ক্যান বা মে বসতো যদি সো দ্যাট এর আগের ভার্বটা এক নাম্বার ফর্মে থাকে, তখন ক্যান বা মে বসাতাম, অথবা কুড বা মাইট, ঠিক আগের মতোই। আগে যখন আমরা বারবার 2 নাম্বার ফর্ম থাকতো সো দ্যাট আগের ভার্বটা, তখন কুড বা মাইট বসাতাম। এখনো যদি সো দ্যাট আগের ভার্বটা 2 নাম্বার ফর্মে থাকে, তখন কুড বা মাইট বসাবো। ডিফারেন্সটা এখানেই। তারপরে আমরা বসাতে হবে নট। ওখানে কিন্তু আমরা নটটা ম্যান্ডেটরি না, অর্থ অনুসারে অনেক সময় বসাতেও হয়, আবার না বসালেও হয়। কিন্তু সো এবং দ্যাট এর মাঝে যখন অ্যাডজেক্টিভ থাকবে, তখন এই ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে অবশ্যই ক্যান মে বা কুড মাইটের সাথে নট যোগ করতে হবে। তারপরে ক্যান মে কুড নাইট মাইট, যেহেতু এগুলো মডেল অক্সিলারি ভার্ব, তারপর তো বারবার বেস ফর্ম বসে, সেই হিসেবে আমরা ভার্ব ওয়ান বসাবো। তারপর বাকি অংশ যদি প্রয়োজন হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিকে লক্ষ্য করি। The load is so heavy that, লোড মানে হচ্ছে বোঝা, তাহলে বোঝাটি এতই ভারী যে। বোঝাটি এতই ভারী যে, বেশি ভারী হলে কি করা যায় না, বোঝা বহন করা যায় না। তাইলে হি মানে যিনি বহন করবে, আমরা তাকে হি হিসেবে এখানে মেনশন করলাম। তাহলে হি, সো দ্যাট আগের ভার্বটা কি আছে, ইজ, বারবার 1 নাম্বার ফর্ম, তাহলে কি বসবে ক্যান বা মে। ক্যান নট ক্যারি ইট, অর্থাৎ বোঝাটি এতই ভারী যে সেটা কি করতে পারতেছে না, বহন করতে পারতেছে। আমরা আবার লিখতে পারি দ্য ওল্ড ম্যান was so weak that the old man was so weak that, অর্থাৎ বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে, তাহলে সো তো এতই, উইক তো দুর্বল, দ্যাট অর্থ যে। তো the old man was so weak that, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে কি করতে পারে না, হাঁটতে পারে না। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে সে হিসেবে বসাবো সাবজেক্ট হি। তারপর আগের ভার্ব আছে ওয়াজ, তার মানে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকলে আমরা বসাতে হয় কুড বা মাইট, তাহলে বসালাম কুড, তার সাথে বসবে নট। সে কি করতে পারে না, হাঁটতে পারে না, তাহলে হাঁটতে পারে ইংরেজি হচ্ছে মুভ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবে, এবং আমাদের পরবর্তী ক্লাসে তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করব তা কমপ্লিট করার জন্য আমরা আরও রুলস নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।